লেখিকা সুপ্রিয়া ঘোষের যৌতুক। রান্নাঘরের জানলার শিক ধরে একদৃষ্টে বাইরের দিকে তাকিয়েছিল অনন্যা। ঘামে ভেজা চুলগুলো পিঠে লেপ্টে আছে। উনুন থেকে ওঠা আঁচ আর বাইরের গরম হাওয়া মিলেমিশে এক দমবন্ধ করা পরিবেশ। এমন সময় পেছন থেকে বীণাপাণি দেবীর তীক্ষ্ণ গলার স্বর ভেসে এলো, গিন্নিপনা অনেক হয়েছে বৌমা, এবার থালাগুলো সাজিয়ে ও ঘরে নিয়ে যাও। আকাশের খাওয়া হয়ে গেলে তবেই তুমি বসবে, তার আগে একদানা চাল যেন পেটে না পড়ে। অনন্যা চমকে উঠে ঘুরে তাকালো, শাশুড়ির মুখে এক অদ্ভুত অবজ্ঞা। তিনি রান্নাঘরে চৌকাঠে দাঁড়িয়ে পানের ছিবড়েটা বাইরে থুতু করে ফেললেন। অনন্যা শান্ত গলায় বলল, মা, আকাশের খাওয়ার সময় তো এখনো হয়নি, ও তো আজ দেরি করে আসবে বলেছিল। মুখে মুখে কথা বলাটা তোমার বাপের বাড়ি থেকে শিখে এসেছো বুঝি? বীণাপাণি দেবী এক পায়ে এগিয়ে এলেন। দেরি করে আসবে মানে? মেজাজটা দেখ একবার, রাজপ্রাসাদ থেকে এসেছো, এখন আমার ছেলের ওপর হুকুম চালাচ্ছ। আকাশ কখন আসবে না আসবে সেটাও ভালো জানে। তুমি চুপচাপ গিয়ে থালা সাজিয়ে বসে থাকো, আর শোনো, কালকের ওই বাসি তরকারি পড়ে আছে, ওটাই আগে শেষ করবে। আজকের তরকারি যেন তোমার পাতে না দেখি। অনন্যা আর কোনো কথা না বলে কাঁপা হাতে থালা সাজাতে লাগলো। আধ ঘন্টা পর আকাশ ঘরে ফিরল। কলতলায় সজোরে জল ঢেলে হাত পা ধুয়ে ঘরে ঢুকেই সে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। অনন্যা জলের গ্লাসটা নিয়ে পাশে দাঁড়াতেই আকাশ বিরক্তির সুরে বলল, সরো তো সামনে থেকে, গায়ের বিচ্ছিরি ঘামের গন্ধে বমি আসছে। এক বালতি জল দিয়ে চান করতে পারো না, নাকি জল খরচ করতেও তোমার বাবার পারমিশন লাগবে? অনন্যার বুকের ভেতরটা জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত রাখল। খাবার থালাটা টিপয়ের ওপর নামিয়ে রাখতেই আকাশ তরকারির দিকে তাকিয়ে এক ঝটকায় থালাটা ঠেলে সরিয়ে দিল। ডালটা উপচে পড়ে মেঝেতে মাখামাখি হয়ে গেল। এসব কি রেঁধেছ? এই আধ সেদ্ধ ডাল আর আলুর তরকারি? মানুষে খায় এগুলো? আকাশের গলার স্বর ক্রমশ চড়ছে। অনন্যা অস্ফুট স্বরে বলল, ডাল তো ঠিকই আছে, তুমি একটু খেয়ে দেখো। আমাকে শেখাতে এসো না। আকাশ উঠে দাঁড়িয়ে অনন্যার খুব কাছে এলো। তোমার ওই ছোট লোক বাপের মতো আমাকেও এখন জ্ঞান দেবে? ভেবেছিলে কি 3 লাখ টাকার কয়েক ভরি সস্তা সোনা দিয়ে আমাকে কিনে নিয়েছো? মাসে মাসের যে পাওনা মিটিয়ে দেওয়ার কথা ছিল তার কি হলো? আর 4 মাস পার হয়ে গেল, তোমার বাপ এখনো সে পুরনো কাসুন্দি গাইছে যে তার নাকি হাতে টাকা নেই। অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আকাশ তার চিবুকটা সজোরে চেপে ধরে মুখটা উঁচু করলো। তোমার ওই মরা কান্না মুখটা দেখলে আমার অরুচি ধরে। শোনো, কালকের মধ্যে যদি তোমার বাবা খবর না পাঠায় যে টাকাটা রেডি আছে, তবে এই বাড়িতে তোমার খাওয়ার জায়গা হবে না। কুকুরের মতো ওই বাইরের বারান্দায় পড়ে থাকতে হবে তোমাকে। বীণাপাণি দেবী ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা উপভোগ করছিলেন। তিনি এবার বাঁকা হেসে যোগ করলেন, আরে ছাড় তো আকাশ, ওর বাপ ওই রকমই। বিয়ের আগে কত বড় বড় কথা, ছেলেকে গাড়ি দেব, বাকি টাকা বিয়ের পরেই সব মিটিয়ে দেব। এখন সব ভুল বদল, ভেবেছে মেয়ে তো পার হয়ে গেছে, এখন আর টাকা দিয়ে কি হবে? বৌমা, আমার অত কাঁচা লোক নই। আমাদের রক্ত জল করা টাকায় তোমাকে পুষছি, তোমার বাপের থেকে ওই 2 লাখ টাকা আমি আদায় করেই ছাড়বো। অনন্যা জানতো বিয়ের সময় তার বাবা কতটা নিঃস্ব হয়ে 3 লাখ টাকা নগদ আর গয়না জোগাড় করেছিলেন। ওই বাকি 2 লাখ টাকা এখন তার গলায় ফাঁস হয়ে বসেছে। আকাশ রাগের মাথায় আলমারি থেকে নিজের একটা ফাইল বের করতে গিয়ে অনন্যার একটা শখের মাটির পুতুল নিচে ফেলে দিল। পুতুলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। অনন্যা কেঁদে উঠতে চাইল, কিন্তু দেখলো আকাশের মুখে কোনো অনুশোচনা নেই। সে উল্টে বলল, এসব আজে বাজে সস্তা জিনিস ঘর থেকে সরাও, কালকের মধ্যে টাকা না এলে এই ঘর থেকে তোমার সবকিছু আমি বাইরে ছুঁড়ে ফেলে দেব। বিকালের দিকে আকাশ বেরিয়ে যাওয়ার পর বীণাপাণি দেবী অনন্যাকে দিয়ে সারা বাড়ির মেঝে মোছালেন। অনন্যার কোমরের যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, তবু সে থামল না। সে ভাবছিল তার বাবার কথা। সুধাময় বাবু তো ভেবেছিলেন মেয়েকে সুপাত্রে দিয়েছেন, তিনি কি জানেন তার আদরের মেয়ে আজ একটা পণের টাকার জন্য প্রতিদিন এভাবে বলি হচ্ছে। রাত্রিবেলা অনন্যা যখন এক মুঠো ফেনা ভাত নিয়ে রান্নাঘরের এক কোণে বসেছে, তখন বীণাপাণি দেবী এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, খাওয়ার খুব শখ না তোমার, খেয়ে নাও। তবে মনে রেখো, এই অন্ন ধ্বংস করছো মানেই আমাদের টাকা খরচ করছো। কাল সকালে যেন দেখি সব কাজ সারা হয়ে গেছে। আর হ্যাঁ, কাল একবার বাপের বাড়ি যাবে, টাকাটা না নিয়ে কিন্তু এমুখো হবে না, মনে থাকে যেন।
অন্ধকার ঘরে একা শুয়ে অনন্যা ভাবল, এই কি তার জীবনের ভবিতব্য? একটা কাগজের নোটের জন্য কি মানুষের মনের সবটুকু মায়া শুকিয়ে যায়? সে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। কালো আকাশে একটাও তারা নেই। তার জীবনটাও যেন ওই নিকষ কালো অন্ধকারের মতো হয়ে গেছে। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই বীণাপাণি দেবীর হাঁকডাক শুরু হয়ে গেল। অনন্যার তখনও চোখের পাতা ঠিক মতো খোলেনি। মেঝের ওপর পাতলা চাদর পেতে শুয়েছিল সে। কোমরের ব্যথাটা যেন কামড়ে ধরছে। বৌমা, বেলা কি তোমার বাপের বাড়িতেও এত করে হতো? ওঠো এবার, সদরটা ঝাড় দিয়ে বাসি কাজগুলো সারো। বীণাপাণি দেবীর গলার তীক্ষ্ণ আওয়াজ অননার কানে গিয়ে বাজল। অননা দ্রুত উঠে হাত মুখ ধুয়ে উঠোনে এলো। কলতলা থেকে ভারী বালতি টেনে জল আনতে গিয়ে তার হাতে কড়া পড়ে গেছে। আকাশ তখনও ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। চা করে যখন সে আকাশের ঘরে গেল, তখন ঘড়িতে 7:30। আকাশ ঘুম ভাঙতে বিরক্ত হয়ে বলল, চাটা এখানে রেখেছো কেন? টেবিলে রাখতে পারো না? আর কালকের কথাটা মনে আছে তো? আজই বাপের বাড়ি বেরোবে, আমি দুপুরে বাড়ি থাকবো না। ফেরার সময় যেন দেখি তুমি টাকা নিয়ে এসেছো। অনন্যা কাপটা হাতে ধরিয়ে দিয়ে শান্ত গলায় বলল, বাবা তো কালই ফোনে বললেন যে জমিটা এখনো বিক্রি হয়নি। এখন গিয়ে আমি কি বলবো? আকাশ চায়ের কাপে একটা সজোরে চুমুক দিয়ে কাপটা টেবিলের ওপর আছাড় মেরে রাখলো। সেটা তোমার আর তোমার গুণধর বাবার মাথা ব্যথা। আমি শুধু জানি আমার অফিসের প্রমোশনের জন্য একটা মোটা টাকা লাগবে, আর সেটা তোমার বাপের দেওয়ার কথা ছিল। আজ যদি টাকা না আসে, তবে তোমার ওই সস্তার খাট আর আলমারি আমি এই ঘর থেকে সরিয়ে দেব। আমার ঘরে বেকার জিনিস রাখার জায়গা নেই। অনন্যার কোনো কথা বাড়ালো না। নিঃশব্দে রান্নাঘরের কাজ শেষ করে নিজের একটা ঝোলা ব্যাগ গুছিয়ে নিল। বীণাপাণি দেবী দরজায় দাঁড়িয়ে খুঁটিয়ে দেখলেন ব্যাগটা। কি নিলে ব্যাগে? ঘরের কোনো সোনাদানা নিয়ে চম্পট দিচ্ছ না তো? অননার চোখে জল এসে গিয়েছিল। সে ব্যাগটা খুলে মেলে ধরল। দেখুন মা, শুধু একটা সুতির শাড়ি আর কিছু বই আছে। বীণাপাণি দেবী মুখ ঘুরিয়ে নিলেন। বই পড়ে পেট ভরবে না বৌমা, টাকাটা নিয়ে আসবে, নইলে এবারই দরজা তোমার জন্য বন্ধ। 10টার রোদে পিচ গলা রাস্তা দিয়ে হেঁটে অনন্যা বাসস্ট্যান্ডে এলো। বাসের গুমোট ভিড়ে ঘামতে ঘামতে সে যখন নিজের গ্রামে পৌঁছালো, তখন সূর্য মাথার ওপর। ধুলো মাখা পায়ে সে যখন নিজের বাড়ির উঠোনে দাঁড়ালো, দেখলো বাবা বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসে আছেন। মারে, এলি? সুধাময় বাবুর ধরা গলায় বললেন। অনন্যা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। সুষমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। আই মা, বস, জামাই এলো না? দুপুরে খাবার পাতে বাবা মেয়ে যখন মুখোমুখি বসলো, তখন থালা ভর্তি ভাতের দিকে তাকিয়ে অননার চোখের জল আর বাদ মানল না। সুধাময় বাবু মেয়ের চোখের জল দেখে থালাটা সরিয়ে নিলেন। ওরা কি খুব কষ্ট দিচ্ছে রে মা? টাকাটার জন্যই তো? অননা ফুপিয়ে উঠে বলল, বাবা, ওরা মানুষ নয়, আমাকে দিনরাত খোটা দেয়। আকাশ আমার গায়ে হাত তোলে, আমাকে আজকের মধ্যেই টাকা নিয়ে ফিরতে বলেছে, নইলে ঘরে ঢুকতে দেবে না। সুধাময় বাবু মাথা নিচু করে রইলেন। তার কাঁধটা থরথর করে কাঁপছিল। আমি নটবরকে হাতে পায়ে ধরেছি রে মা, সে বলেছে আর দিন 15 সময় লাগবে। বসত ভিটেটা বন্ধক তো দিয়েছি, এবার শুধু এইটুকু জমি বাকি। ওটা গেলেই আমরা একদম নিঃস্ব, কিন্তু তোকে তো ওই নরকে ফেলে রাখা যায় না। বিকেলের দিকে সুধাময় বাবু পাড়ার 2-1জনের কাছে হাত পেতে আরো 50,000 টাকা কোনো মতে জোগাড় করলেন। অনন্যাকে বললেন, এই 50,000 নিয়ে জামা, জামাইকে বলিস বাকি 1.5 লাখ সামনের মাসের মধ্যেই আমি দিয়ে দেব। অনন্যা সেই টাকাটা ব্যাগে নিয়ে যখন ফিরে এলো, তখন সন্ধ্যা নেমেছে। শ্বশুর বাড়িতে ঢুকতেই দেখলো আকাশ আর বীণাপাণি দেবী বসার ঘরে চা খাচ্ছেন। অনন্যাকে দেখে আকাশ সোজা হয়ে বসলো। কি হলো, খবর কি? অনন্যা কাঁপা কাঁপা হাতে টাকার বান্ডিলটা আকাশের সামনে রাখলো। বাবা 50,000 দিয়েছেন, বাকিটা সামনের মাসে। আকাশের মুখটা মুহূর্তের মধ্যে রাগী হয়ে উঠল। সে টাকার বান্ডিলটা তুলে নিয়ে বলল, 50,000? আমাকে ভিখারি পেয়েছো? 2 লাখ টাকা বাকি ছিল, সেখানে মাত্র 50,000? আর এই টাকাটার জন্য তুমি সারাদিন তোমার বাপের বাড়িতে ফুর্তি করে এলে? বীণাপাণি দেবী গলা চড়ালেন। শোনো বৌমা, আমাদের সাথে চালাকি করো না। এই টাকা দিয়ে আমার ছেলের অফিসের কাজ হবে না, তুমি বরং ওই বারান্দাতেই আজ রাতটা কাটাও। আকাশ, একদম দরজা খুলবি না। আকাশ অনন্যার হাত ধরে হ্যাঁচকা টানে ঘর থেকে বের করে বারান্দায় নিয়ে গেল। অনন্যা কাকুতি মিনতি করলো, আকাশ দেখো রাত হয়ে গেছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে। আকাশ কোনো কথা শুনল না, দরাম করে দরজাটা বন্ধ করে দিয়ে ভেতর থেকে খিল তুলে দিল। অনন্যা অন্ধকার বারান্দার মেঝের উপর পড়ে রইল। এই অন্ধকার রাতে অনন্যার মনে হলো, তার বাবার ঘাম আর রক্তের দামে কেনা এই 50,000 টাকাও আকাশের লোভ মেটাতে পারল না।
বারান্দার শীতল রাত অনন্যার শরীরে জ্বর এনে দিয়েছিল, কিন্তু মনের ভেতর যে আগুন জ্বলছিল তার দাপট ছিল অনেক বেশি। পরদিন সকালে আকাশ যখন দরজা খুলল, অনন্যাকে সে দেখল বারান্দার এক কোণে গুটিসুটি মেরে পড়ে থাকতে। সারা রাত মশার কামড় আর ভোরের শিরশিরে হাওয়ায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল। আকাশ একবারও হাত বাড়িয়ে তাকে তুলল না, বরং পাশ কাটিয়ে কলতলায় চলে গেল। বীণাপাণি দেবী রান্নাঘর থেকে গলা চড়ালেন, বৌমা কতক্ষণ আর মেঝের মায়া নিয়ে পড়ে থাকবে? ওঠো, আকাশ বেরিয়ে গেলে বাসনগুলো মেজে তবেই বাপের বাড়ি ফোন করবে। অনন্যা টলতে টলতে উঠল। কলতলায় গিয়ে কোনো মতে মুখ ধুয়ে সে ফোনটা হাতে নিল। বাবাকে যখন সে সবটা বলল, ফোনের ওপার থেকে বাবার দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো। বাবা শুধু বললেন, মারে, নটবরের সঙ্গে কথা হয়েছে, সে আজ বিকেলে কিছু টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তুই তুই আজকের দিনটা কোনো মতে সামলে নে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আকাশ অফিস থেকে ফিরে সোফায় বসে দম্ভ ভরে বললেন, কি হলো? তোমার বাবার কোনো খবর আছে, নাকি শুধু কালকের ওই 50,000-এ আমাকে ভুলিয়ে রাখবে ভেবেছ? অনন্যা তখন রান্নাঘরে চা করছিল। সে বাইরে এসে মাথা নিচু করে বলল, বাবা আজ ব্যবস্থা করার চেষ্টা করছেন। চেষ্টা করছেন মানে? আকাশ তেড়ে এলো। 3 মাস ধরে ওই এক রেকর্ড শুনছি। তোমার বাপের মতো মিথ্যেবাদী লোক আমি জীবনে দেখিনি। আর তুমি বা কেমন মেয়ে, একবারও চাপ দিতে পারো না? নাকি ভাবছো ফ্রিতে এ বাড়িতে খাবে আর পড়বে? বীণাপাণি দেবী সোফার এক কোণে বসে নখ কাটছিলেন। তিনি যোগ করলেন, আকাশ অকর্মণ্য বাবার অকর্মণ্য মেয়ে। শুধু শুধু দয়া দেখিয়ে লাভ নেই। ওদিকে কলকাতার প্রমোটার আবার ফোন করেছিল, টাকাটা পেলে তবেই না ফ্ল্যাটের বুকিংটা হবে। অনন্যা বুঝলো এই টাকার লোভ আসলে কোনো অফিস প্রমোশন নয়, বরং আকাশের বিলাসিতার হাত বাড়ানি। হঠাৎ অনন্যার চোখের সামনেই আকাশ আলমারি খুলে অনন্যার সোনার বালাজোড়া বের করলো। এগুলো কি করছো? অনন্যা চিৎকার করে উঠল, যা করছি নিজের প্রয়োজনে করছি। আকাশ ক্রুড় হাসল, বউয়ের গয়নার ওপর বরের অধিকার আছে। তোমার বাপের দেওয়া 50,000-এ আমার কিচ্ছু হবে না। এই বালা দুটো আজই আমি আমার বন্ধু সুমিতকে দিয়ে দেব। ও গয়নার দোকানে বন্ধক রেখে আমাকে টাকা জোগাড় করে দেবে। অনন্যা আকাশের হাতটা চেপে ধরল, না আকাশ, এটা আমার ঠাকুমার শেষ স্মৃতি। বাবা এটা আমাকে দিয়েছেন আমার বিপদের দিনের জন্য, তুমি এটা নিতে পারো না। আকাশ এক ঝটকায় অনন্যাকে মেঝের ওপর ধাক্কা দিয়ে ফেলে দিল। অনন্যার মাথাটা দেওয়ালের কোণে সজোরে লাগলো। বীণাপাণি দেবী একটুও নড়লেন না, বরং বললেন, আহ আকাশ, একটু সাবধানে, লোক জানাজানি হলে আবার সমস্যা হবে। অনন্যা মেঝের ওপর পড়ে দেখলো তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আকাশ বালা দুটো পকেটে পুরে ঘর থেকে গটগট করে বেরিয়ে গেল। বীণাপাণি দেবী কাছে এসে দাঁত কিরমির করে বললেন, ন্যাকামো করো না বৌমা, একটু লেগেছে তো কি হয়েছে? এই বালা দিয়ে অনেক কিছু মেটানো যাবে আমার ছেলের, এখন চুপচাপ কাজ করো। রাতে অনন্যা কিছু খেলো না। সে শুধু দেখলো আকাশ ফিরে এলো অনেক রাতে, মদ্যপ অবস্থায়। তার পকেটে তখন বালাজোড়া নেই, আছে কয়েকটা মদের বোতল। অনন্যা বুঝলো তার জীবনটা এই পিশাচগুলোর হাতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বাবার বলা মানিয়ে নেওয়ার মন্ত্রটা এখন বিষের মতো লাগছে তার। মাঝরাতে অনন্যা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চটা কপাল আর ফ্যাকাশে মুখটা দেখে সে চিনতে পারলো না নিজেকে। এই কি সেই মেধাবী মেয়েটা যে একদিন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখত? হঠাৎ তার ভেতরে একটা অদ্ভুত জেদ কাজ করলো। সে বুঝলো সে যদি আজ এই বাড়ি থেকে না বেরোয়, তবে হয়তো কাল তার দেহটা গলায় ফাঁস লাগানো অবস্থায় কোনো কড়িকাঠ থেকে ঝুলবে। পরদিন সকালে আকাশ যখন ঘুমে অচেতন আর বীণাপাণি দেবী পেছনের বাগানে ফুল তুলছিলেন, অনন্যা ধীর পায়ে ঘরের কোণ থেকে ঝোলা ব্যাগটা তুলে নিল। তার ভেতরে কোনো টাকা ছিল না, ছিল না কোনো গয়না, শুধু ছিল তার কিছু নথিপত্র আর হারানো আত্মসম্মানটুকু। বীণাপাণি দেবী বারান্দায় আসতেই অনন্যাকে দেখতে পেলেন। কোথায় চললে আবার? বাপের বাড়ি? টাকা ছাড়া এমুখো হবে না কিন্তু। অনন্যা এবার মাথা নিচু করল না। শাশুড়ি চোখের দিকে সোজা সুজি তাকিয়ে পরিষ্কার গলায় বলল, টাকা আর কোনোদিন আসবে না মা, আর আমিও এমুখো হব না। আপনাদের এই পিশাচের আস্তানা আপনাদেরই থাক। বীণাপাণি দেবী থমকে গেলেন। কি বললে? মুখে মুখে এত তেজ? দাঁড়াও, আকাশকে ডাকি। অনন্যা আর কোনো কথা না বলে সদর দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো। চৈত্র মাসের গনগনে রোদ তাকে পোড়াতে পারল না, কারণ তার ভেতরে আজ এক তীব্র শপথের আগুন জ্বলছে। সে বাসের জন্য দাঁড়ালো না, সোজা হাঁটতে শুরু করলো লোকাল থানার দিকে। সে জানতো সামনে অন্ধকার অনেক বড়, কিন্তু এই নরকে থাকার চেয়ে অন্ধকারের পথে চলা অনেক বেশি সম্মানের।
থানার বড়বাবু যখন অনন্যার কপাল আর হাতের কালশিটে দাগগুলো দেখছিলেন, এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। অনন্যার গায়ে তখনও সেই আধময়লার শাড়ি, রুক্ষ চুলগুলো অযত্নে উড়ছে, কিন্তু তার চোখের মণিতে এক তীব্র স্থিরতা। বড়বাবু এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, নিশ্চিত তো মা? এফআইআর হলে কিন্তু আর পিছু হটার রাস্তা থাকবে না। সামাজিক চাপ আসবে, লোক হাসাহাসি করবে। অনন্যা জলের গ্লাসে একটা চুমুক দিয়ে শান্ত গলায় বলল, সমাজ তো আমাকে ওই বারান্দায় মশার কামড় খেতে বাঁচায়নি স্যার। লোক যখন হাসছিল তখন আমার বাবার রক্ত জল করা টাকাগুলো ওরা মদে ওড়াচ্ছিল। আপনি শুধু লিখে নিন, ওরা আমার গয়না ছিনিয়ে নিয়েছে আর পণের জন্য আমাকে তিলে তিলে মারতে চেয়েছে। কেস ডায়েরিতে কলম চলল। অনন্যা যখন সই করলো তার মনে হলো কলমের ডগা দিয়ে সে কেবল কালি নয়, তার জীবনের পরাধীনতার শিকলগুলো কাটছে। ওদিকে খবর পেয়ে সুধাময় বাবু হন্তদন্ত হয়ে থানায় এসে হাজির হলেন। মেয়ের অবস্থা দেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন মাঝবয়সী মানুষটা। মারে, আমার জন্যই আজ তোর এই দশা। আমি যদি জেদ করে বিয়েটা না দিতাম। অনন্যা বাবার হাত দুটো শক্ত করে ধরলো। কেঁদো, কেঁদো না বাবা, আজ থেকে আর কোনো কান্না নয়। তুমি চলো আমার সাথে, ওই বাড়িতে পুলিশ যাবে, আমার নিজের জিনিসগুলো আমি বুঝে নেব। বিকেলের দিকে থানার জিপ যখন আকাশের বাড়ির সামনে গিয়ে থামলো, পাড়ার লোকেদের মধ্যে হইচই পড়ে গেল। বীণাপাণি দেবী তখন আয়েশ করে পান চিবোচ্ছিলেন। পুলিশ দেখে তার হাতের পানের বাটা মেঝেতে পড়ে গেল। আকাশ অফিস থেকে ফিরেই পুলিশের মুখোমুখি। তার মুখটা মুহূর্তের মধ্যে চুন হয়ে গেল। এসব কি অনন্যা? ছোটখাটো ব্যাপার নিয়ে থানায় যাওয়ার কি আছে? আকাশ তোষামত করার চেষ্টা করলো। ছোটখাটো ব্যাপার? পুলিশ অফিসার গর্জে উঠলেন। বউয়ের গয়না চুরি করে বিক্রি করা আর পণের জন্য মারধর করাটা ছোটখাটো? চলুন থানায়, বাকি কথা সেখানে হবে। বীণাপাণি দেবী চিৎকার করে পাড়া মাথায় করলেন, দেখো গো সবাই, ডাইনি মেয়েটা আমার ঘর ভাঙতে এসেছে, আমার সোনার টুকরো ছেলেকে জেলে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে এলো না। অনন্যা ধীর পায়ে নিজের ঘরে ঢুকলো। আলমারি থেকে নিজের বইপত্র, সার্টিফিকেট আর সামান্য কিছু জামাকাপড় গুছিয়ে নিল। যাওয়ার সময় আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, টাকাটা আমার বাবার জমি বন্ধক রেখে আনা হয়েছিল আকাশ। আইনের জালে তোমার সবটুকু অহংকার এবার ধুলোয় মিশবে। বাপের বাড়িতে ফিরে আসাটা অনন্যার জন্য সহজ ছিল না। পাড়াপড়শি আড়ালে বলছে, মেয়ের তেজ কত দেখো, বরের নামে কেস দিয়েছে। সুধময় বাবু মাথা নিচু করে চলেন। বাড়িতে চরম অর্থকষ্ট। নটবর কুণ্ডু ঋণের বোঝায় সুধাময় বাবু প্রায় শয্যাশায়ী, কিন্তু অনন্যা দমল না। সে জানতো শুধু কেস লড়ে বাপের ওপর বোঝা হয়ে থাকা তার কাজ নয়। একদিন সকালে অনন্যা একটা মাটির সরা হাতে নিয়ে বসেছিল। তার মাথায় একটা বুদ্ধি এলো, এই মাটি আর তার শৈশবের হাতের কাজ, এটাই তো তার সম্পদ। সে তার কলেজের পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করলো। নিজের সামান্য কিছু জমানো টাকা দিয়ে সে কিছু কাঁচামাল কিনলো। বাড়ির এক কোণে বসে সে শুরু করলো মাটির ওপর কারুকাজ করা গয়না আর নকশি কাঁথা তৈরির কাজ। সুষমা দেবী অবাক হয়ে দেখতেন, মেয়েটা সারা রাত হ্যারিকেনের আলোয় সেলাই করছে। অনন্যা বলতো, মা, এই সুতোর টানে টানে আমি আমার নতুন জীবন বুনছি। দেখবে, একদিন এই হাতের কাজই আমাদের মাথা উঁচু করবে। মাস দুয়েক পর সে তার তৈরি গয়নাগুলো নিয়ে শহরে একটা প্রদর্শনীতে গেল। লোকে অবাক হয়ে দেখল, সাধারণ মাটির ওপর কি নিখুঁত শিল্প। সেদিন তার সবকটা গয়না বিক্রি হয়ে গেল। অনন্যা প্রথমবার নিজের উপার্জন করা এক তাড়া নোট বাবার হাতে তুলে দিল। সুধাময় বাবু কেঁদে ফেললেন, কিন্তু এবার কান্নাটা দুঃখের নয়, গর্বের। এদিকে কোর্ট থেকে আকাশের নামে সমন জারি হয়েছে। আকাশ আর তার মা এখন উকিলের পেছনে দৌড়াচ্ছে। পাড়ায় তাদের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। অনন্যা ডিভোর্সের মামলাও ফাইল করেছে। সে বুঝে গেছে, যে মানুষ তার বাবাকে সম্মান করতে জানে না, সে তার জীবনের কেউ হতে পারে না। অনন্যার ছোট কারখানায় এখন সরগরম ব্যস্ততা। চৈত্র পেরিয়ে বৈশাখ এসেছে, কিন্তু এই বছরের বৈশাখী ঝড় অনন্যার জীবনে কোনো ধ্বংস নয়, বরং এক নতুন সৃষ্টির বার্তা নিয়ে এসেছে। পাড়ার যে মহিলারা আগে আড়ালে অনন্যাকে নিয়ে বাঁকা কথা বলতেন, আজ তাদের মধ্যে 5 জন অসহায় বিধবা আর অভাবী ঘরের মেয়েরা অনন্যার কাছে কাজ শিখতে আসে। অনন্যা তাদের শিখিয়েছে কিভাবে সূক্ষ্ম সুতোর টানে নকশি কাঁথায় জীবনের গল্প ফুটিয়ে তুলতে হয়। আদালতের বারান্দায় আজ চূড়ান্ত শুনানির দিন। অনন্যা পরেছে একটা ছাই রঙের সুতির শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, চোখে আগুনের মতো দীপ্তি। আকাশ সেখানে দাঁড়িয়েছিল বিমর্ষ মুখে। তার মুখটা মলিন, চোখের উদ্ধত চাউনিটা আজ কোথায় যেন হারিয়ে গেছে। পণের মামলায় ফেঁসে গিয়ে তার অফিসের স্বপ্নের প্রমোশন তো দূরের কথা, মান সম্মান বাঁচাতে গিয়ে তার চাকরিটাও চলে গেছে।
বীণাপাণি দেবী ওদিকে উকিলের পা ধরে কান্নাকাটি করছেন, যদি কোনোভাবে জেলের ঘানি টানা থেকে বাঁচা যায়। আকাশ একবার অনন্যার কাছে এসে নিচু স্বরে বলল, অনন্যা, আমাকে একটা সুযোগ দাও, আমি সব মিটিয়ে দেব। তোমাদের ওই 2 লাখ টাকা আর লাগবে না। তুমি বাড়িতে ফিরে চলো। অনন্যা আকাশের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, টাকা তো অনেক আগেই দেওয়া হয়ে গেছে আকাশ। আমার বাবার আত্মসম্মান, আমার চোখের জল আর আমার সোনালী দিনগুলো তো তোমরা অনেক আগেই লুটে নিয়েছো। সে দেনা মেটানোর ক্ষমতা কি তোমার আছে? আজ তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসোনি আকাশ, তুমি এসেছো নিজের পিঠ বাঁচাতে। এই ভণ্ডামিতে আমি আর নেই। বিচারক যখন ডিভোর্সের ডিগ্রি আর অনন্যার খোয়া যাওয়া গয়না ও পণের টাকা ফেরত দেওয়ার আদেশ দিলেন, অনন্যার মনে হলো তার বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। কোর্ট থেকে বেরিয়ে সে সোজা গেল নটবর কুণ্ডুর কাছে। সুধাময় বাবু বন্ধকি দলিলটা ছাড়িয়ে এনে যখন সে বাবার হাতে তুলে দিল, বৃদ্ধ সুধাময় বাবু আনন্দে কেঁদে উঠলেন, মারে, আমি তোকে সাগরে ভাসিয়ে দিয়েছিলুম, আর তুই আমাকে এই ভাঙা বয়সে কুলে ফেরালি। অনন্যা বাবার হাত ধরে হাসল, তুমি আমাকে শিক্ষিত করেছিলে বাবা, তাই আমি আজ পথ খুঁজে পেয়েছি। পণের টাকা দিয়ে যারা সম্মান কিনতে চায় তারা আসলে ভিখারি। আমি আজ থেকে আর কারো বোঝা নই। আজ অনন্যা হস্তশিল্প থেকে তৈরি গয়না আর কাঁথা বড় বড় শোরুমে যাচ্ছে। অনন্যা নিজের আয়ে একটা ছোট পাকা ঘর তুলেছে, যেখানে এখন গ্রামের মেয়েরা বসে কাজ করে। সে বুঝতে পেরেছে শিক্ষা শুধু টাকার অভাব শেষ করে না, শেষ করে দেয় তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার চেষ্টা। কিন্তু সেই ভাঙা হাড়ে যদি আত্মবিশ্বাসের জোর লাগে, তবে সেই মেয়ে পাহাড় টলাতে পারে। এক সন্ধ্যায় বারান্দায় বসে অনন্যা দেখল দূরে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে একটা নতুন ভোরের আলো যেন নেমে আসছে। তার ফোনটা বেজে উঠল। জেলা শাসকের অফিস থেকে তাকে সেরা নারী উদ্যোক্তার পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনন্যা আকাশের দিকে তাকালো। কালো মেঘাচ্ছন্ন আকাশ আজ পরিষ্কার। সে নিজের মনেই হাসল। তার জীবনের এই লড়াই আজ এক সার্থক পরিণতির দিকে। যৌতুক আর নির্যাতনের যে ছাই তাকে গ্রাস করতে চেয়েছিল, সেই ছাই থেকেই সে আজ ফিনিক্স পাখির মতো ডানা মেলেছে। এখন তার চোখে আর জল নেই, আছে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। যে মেয়েটিকে একসময় ভাতের জন্য মুখ বুজে অপমান সহ্য করতে হতো, সে আজ অনেক পরিবারের অন্নের যোগান দিচ্ছে। গ্রামের মাটির ধুলোয় অনন্যা আজ নিজের এক নতুন পরিচয় লিখে ফেলেছে, যে পরিচয় কোনো স্বামীর উপাধি বা বাবার পণের টাকার উপর নির্ভরশীল নয়। সে শুধু অনন্যা, সে অনন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।